আপনি প্রথমে বলেছেন পিসিটিতে কোনো ধরনের অ্যানোমালি আমরা খুঁজে পেয়েছি কিনা। এক্সপেকটেশনের চেয়ে কম পারফরমেন্সের জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের। আমি জানি না আপনি এই কাহিনীটা জানেন কিনা, যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা, বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা, এটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে পিসিটিতে ডকই করতে পারেন না, কারণ আমরা ওনাদেরকে যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি। সো এটা ইটস নট অনলি পিসিটিস রেসপন্সিবিলিটি যে 12%-এ ওনারা অপারেট করছেন। আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি নাম্বারগুলো দেখেন যে পার টিইউ আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে, সেটা পিসিটি পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই। তো আগের সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কিনা সেটা নিয়ে যদি আমরা এখন, যেহেতু পিসিটি টেকনিক্যালি ওরকম, আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু, যেগুলো নিয়ে ফজল কবির স্যার কাজ করছে, সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু যেখানে দেয়ার ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিসহ্যান্ডলিং করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই। এটাকে তদন্ত করে এটার পিছে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি, তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করা যাচ্ছি সেগুলো আর করতে পারবো না। এই জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এখানে ডেলিভার করতে হবে। লং টার্ম অ্যাম্বিশনের তো কোনো শেষ নাই। আমি আমি কিন্তু কোয়ান্টিটেটিভলি আমার অ্যাম্বিশনটা একটা কোয়ালিটেটিভ অ্যাম্বিশন, সেটা হচ্ছে আমি একটা নিজেকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব করতে চাই। তো কবে আমরা নিজেকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বলতে পারবো, এটার জন্য আমার ইনিশিয়াল অ্যাম্বিশন টার্গেট হচ্ছে যে 10 বছরের মধ্যে, হ্যাঁ আমরা বলেছি 2035 এর মধ্যে। বাট আমি পোর্টের জার্নিটার কথা যদি চিন্তা করি, পোর্টের জার্নিটার অ্যাম্বিশন কিন্তু আমাদের নেক্সট 5 to 7 ইয়ার্সের মধ্যে আমাদের এটা ক্লোজ করে ফেলা উচিত। আমাদের 2025-এ বসে আছি, 2030-31 নাগাদ আমাদের এই বে টার্মিনাল মানে চিটাগংয়ের যেই কয়টা পোর্ট আছে সবগুলো পোর্ট প্রিটি মাচ ফুললি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার কথা। সো আমরা যে 7.7+ মিলিয়ন টিইউর কথা বলছি, সেই ক্যাপাসিটিটা আমাদের 30-31 নাগাদ হয়ে যাওয়ার কথা। এখন তার পাশাপাশি যখন ইকোনমিক জোনগুলো যদি টাইমলি ডেভেলপ হতে থাকে, তাহলে আপনারা মানে একটা মার্ক চেঞ্জ দেখতে পাবেন উইদিন নেক্সট 3 to 5 ইয়ার্স। বাট নিজেদেরকে স্টাবলিশ করতে তো আরো অনেক সময় লাগে, কারণ নিজেদেরকে স্টাবলিশ করার জন্য আপনাকে ওই কোয়ালিটির পারফরমেন্স কনস্ট্যান্টলি দিতে পারতে হবে। আপনি যখন বলবেন, আপনি যখন প্রোডাক্ট প্রডিউস করবেন এবং প্রডিউস করবেন কনসিস্টেন্টলি, তখন আপনাকে 3 থেকে 5 বছর পরে হয়তো লোকজন বলা শুরু করবে। আপনার মনে আছে কিনা জানি না, 1990s-এর দিকে চাইনিজ প্রোডাক্টকে আমরা বলতাম যে কোয়ালিটি খারাপ, ভালো না, কেউ কিনবে না। চাইনিজকে অলমোস্ট এভাবে একটা সিনোনিমাস ইউজ করা হতো না। এখন কিন্তু জিনিসটা কমপ্লিটলি উল্টে গেছে। বাট এই উল্টা তো ওভারনাইট হয় না, এটা আস্তে আস্তে হয়েছে। সো উই হ্যাভ টু গো থ্রু দ্য সেম জার্নি অ্যাট সাম পয়েন্ট। প্রতিবন্ধকতা বড় বড়গুলো, আমি পোর্টটা আমরা সরিয়ে রাখি, পোর্টটা সরিয়ে রাখলে আপনি একদম ফাংশনালি যদি চিন্তা করেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে, প্রথম ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমাদের জন্য যেটা আমরা সবসময় সেল করে সেটা চেষ্টা করি, সেটা হচ্ছে লেবার। সেটা তো রিজলভ, আমাদের লেবার ইজ অন প্লেন্টি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ল্যান্ড। আচ্ছা, এখন ল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা ইকোনমিক জোন ইপিজেড যদি ঠিকভাবে, এখন যেহেতু আমরা জমি দেওয়া শুরু করেছি, কারণ বাংলাদেশের জমি খুব ফ্র্যাগমেন্টেড ছিল, জমি পাওয়া যাচ্ছিল না, সেটা আমরা মোটামুটি একটা স্ট্রাকচারে নিয়ে আসছি। এর পরেরটা হচ্ছে ইউটিলিটি সার্ভিসেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই জায়গাটায় কিন্তু আমরা এখনো ফেল।
এখানে আমরা এখনো এক্সপেকটেশন বিদেশি ইনভেস্টরদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলতে পারি, এবং সেই সেম এক্সপেকটেশনটা দেশি ইনভেস্টর তাদের কাছ থেকে আমরা কনস্ট্যান্টলি শুনছেন যে আমরা গ্যাসের কানেকশন নাই, এটা নাই, ওটা নাই। হ্যাঁ, সো এই যে রিসোর্স যেগুলো আমাদের দেওয়ার কথা, এইটাতে আমরা এখনো উই হ্যাভেন টিক দ্য বক্স। সো এইটা আমাদের একটা মেজর এজেন্ডা সামনে যাওয়ার জন্য। যে আমার কাছে গতকালকে আমাদের বিরার সাথে এবং বেজার সাথে একজন চাইনিজ ইনভেস্টর উনি ফ্লাই করে এসেছেন শুধু 2 ঘন্টা আমাদের সাথে থাকার জন্য, কথা বলার জন্য, এবং ওনার ইকোসিস্টেমে আরো 3জন ওনার সাপ্লায়ার আছেন। ওনারা সবাই জায়গা চান আমাদের কাছ থেকে, কিন্তু শর্ত হচ্ছে জায়গা আমি ওনাকে দিব, উনি কনস্ট্রাকশন শুরু করবেন, উনি 12 মাসের মধ্যে প্রোডাকশনে যেতে চান। আনফরচুনেটলি এরকম 100 একর জমি যেখানে আমি পানি, গ্যাস, বিদ্যুৎ, রাস্তা এবং 100 একর জমি দিতে পারি, এরকম জায়গা আপনি খুব বেশি বাংলাদেশে দিতে পারবেন না, এই মুহূর্তে সরকারের কাছে নাই, জাস্ট নাই। সো হাউ মানে ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আনফরচুনেট ইজ ইট যে আমার কাছে একজন ইনভেস্টর আসছে কিন্তু তাকে আমরা একটা লোকেশন দিতে পারছি না। সো চ্যালেঞ্জ কি দেখছি, এটা হচ্ছে আমার একটা দেখা বড় চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে সরকার কিন্তু সব ইনভেস্টরের কাছে একটা ব্ল্যাক বক্সের মতো, সব বুঝতে পারে না যে এই ব্ল্যাক বক্স কিভাবে অপারেট করে, ব্ল্যাক বক্সে হাত ঢুকালে হাত থেকে কি, হাতের সাথে কি বের হয়ে আসবে। সো পলিসি কন্টিনিউটির কোয়েশ্চেন আপনি করছেন, আমাদের পাবলিক সার্ভিসের কোয়ালিটি এবং করাপশন, এই সবগুলো ইস্যু কিন্তু মোস্টলি দেখেন আপনারা যে কমপ্লেনগুলো করলেন তার একটা বড় অংশ হচ্ছে গভর্নমেন্টের সাথে, ইন্টার গভর্নমেন্টের পাবলিক সার্ভিস রিলেটেড করাপশন কমপ্লেন্স। তো এই জায়গাটাতে এখনো কাজ করার মানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ কাজ করা বাকি আছে। সো আপনি যদি মেইন দুইটা চ্যালেঞ্জ বলেন, আমি মনে করি সরকারের একটা হচ্ছে যে সরকারের যে ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সটাকে আমরা কতটুকু ট্রান্সপারেন্ট করতে পারি, এটা আমার একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ল্যান্ডটা সলভ হয়েছে কিন্তু সাথে ইউটিলিটির পার্টটা আমরা আসলে এখনো রিজলভ করতে পারিনি, এটা আমাদেরকে আসলে রিজলভ করতে পারতে হবে। সামিটে আমরা 5টা থিম নিয়ে কাজ করেছিলাম, সাব থিম নিয়ে। 5টা সাব থিমের মধ্যে একটা কিন্তু ছিল এগ্রো প্রসেসিং, কারণ আমরা জেনুইনলি মনে করি যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, সেই অবস্থায় এগ্রো প্রসেসিং এ যে কোনো, সেটা লোকাল ইনভেস্টর হোক বা ফরেন ইনভেস্টর হোক, তাদের এইরকম একটা বিজনেস মডেলে অনেক লাভ করার এবং ভালো রিটার্ন পাওয়ার সুযোগ আছে। সো আমরা এই আমাদের যে একটা এফডিআই এর ফোকাস, সেক্টরাল ফোকাস, এই সেক্টরাল ফোকাসের মধ্যে এগ্রো প্রসেসিং ইজ ওয়ান অফ দেম। সো আমরা এটাকে কন্টিনিউ করবো, আমরা যেসব পলিসি ডিসিশন নেওয়ার চেষ্টা করবো সেটার মধ্যে এগ্রোকে আমরা ক্যাটাগরিক্যালি সবসময় প্রায়োরিটাইজ করার চেষ্টা করবো। আর আপনি যেটা ওয়েস্ট টু পাওয়ারের কথা বললেন, ওয়েস্ট টু পাওয়ার টেকনোলজি তো এটা নতুন কিছু না, বিদেশে সবখানেই হচ্ছে। ইনফ্যাক্ট ইফ আই এম নট রং, ঢাকাতে আমাদের ওয়েস্ট টু পাওয়ারের প্রথম প্ল্যানটা মনে হয় ঢাকাতে কমিশন হবে, বেশি দিন বাকি নাই, ওটার কাজ চলছে অলরেডি। সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে সবগুলা সিটি কর্পোরেশনের জন্যই ওয়েস্ট টু পাওয়ার এনার্জি শুড বি প্রবলি মেড আ ম্যান্ডেটরি থিং, যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনেরই ওয়েস্ট টু পাওয়ারের প্ল্যান থাকতে হবে। তো এখানে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেমটা, কারণ এই ওয়েস্ট নিয়েও তো একটা ব্যবসা হয়। তো এই যখনই আপনি একটা ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানিকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার গ্যারান্টি করতে হবে তাদেরকে যে আপনি ওয়েস্টটা সাপ্লাই দিতে পারবেন, তাহলে তো পাওয়ার প্রডিউস করতে হবে না। তো ওয়েস্ট সাপ্লাই করার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের, মানে সরকারের। তো ওয়েস্ট সাপ্লাই করার যেই ইকোসিস্টেম, যে বিজনেস মডেল, ওখানেও তো একটা বিজনেস মডেল আছে, অনেকেই ওখানে ইনভলভ। ওই জায়গাটাকে যদি আমরা ক্লিয়ার আপ করতে না পারি, তাহলে ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানি এনে লাভ নাই। তো সেই কারণে এটাকে এক্সপেরিমেন্টালি যদি ঢাকাটা ঠিকভাবে কাজ করে, আমার ধারণা যে তারপরে আমাদের খুব দ্রুত চট্টগ্রাম সহ আরো বেশ কয়েকটা শহরে আমাদের এটাকে কপি করতে পারা উচিত। যথেষ্ট পরিমাণ না, এটা নিয়ে কথা হচ্ছে যে ঢাকা চিটাগং হাইওয়েটা 4 লেনের জায়গায় 8 লেন করা যায় কিনা, বা দোতলা করা যায় কিনা, এরকম বিভিন্ন প্ল্যান নিয়ে রোডস এন্ড হাইওয়েজ কাজ করছে। আমি জানি যে ফজল কবির স্যার এটা নিয়ে খুব সিরিয়াসলি দেখছেন। তারপরে চিটাগং এর পরে হচ্ছে মাতারবাড়ি, মাতারবাড়িতে আরেকটু সামনে যেতে হবে। তো মাতারবাড়িকে যখন আমরা ডিপ সি পোর্ট করবো, রেল নেটওয়ার্ককে ওই পর্যন্ত টেনে নিয়ে করা হবে কিনা, নাকি ওখানেও রোড নেটওয়ার্ক করা হবে, এরকম বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলছে। এটা একটা কংক্রিট পজিশনে আমাদের খুব দ্রুত চলে যেতে হবে, এটা আমি আপনার সাথে এগ্রি করি। আমরা এখন একটা কংক্রিট পজিশন নেই নাই। আরো বড় ভয় হচ্ছে যে সরকার বদল হয়ে গেলে আবার পজিশনটা চেঞ্জ না হয়ে যায়, যে রাস্তা একটু এদিক দিয়ে না গিয়ে একটু ওদিক দিয়ে গেলে আরেকজনের বাড়ির কাছে হয়ে যায়, এগুলো যাতে না হয়, এটা আমাদের কিন্তু এনশিওর করতে হবে। আর মাতার বাড়ির জন্য কিন্তু আলাদা একটা মিডি প্ল্যান, মানে মিডির একটা আলাদা গ্রুপই আছে যে ওটাকে প্ল্যান করার জন্য। সো আমি আপনার অরিজিনাল কোয়েশ্চেনটা ফেরত যাই, সেটা হচ্ছে যে ফেনীর মতো ইনসিডেন্ট হলে আপনি রেল নেটওয়ার্ক করেন আর রোড নেটওয়ার্ক করেন, ইট উইল স্টপ। ওরকম ওয়ান অফ ইনসিডেন্টের জন্য আপনার একটা সেকেন্ডারি সাপোর্ট লাগবে, সাপোর্ট সিস্টেম লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে সেই সেকেন্ডারি সাপোর্ট সিস্টেম হচ্ছে মংলা। সো মংলাতে কিন্তু এখন একটা বড় জেটি নির্মাণ করার সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোনের কথা চিন্তা করছি। সো মংলা উইল বি আওয়ার সেকেন্ডারি সাপোর্ট। যদি কখনো এরকম সিচুয়েশন আসলেই হয় যে ডাইভার্ট করতে হবে, তাহলে যাতে আমরা মংলা থ্রুতে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি।
বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ইকোনমিক চট্টগ্রাম বিভাগ will continue to have the highest density of production. তাই যদি হয়ে থাকে আপনার ফেনীতে একটা বন্যা হলেও you will still cover a huge chunk of population out of Chittagong. So Chittagong completely বন্ধ করে দিতে হবে এমন কোনো কথা নেই। I hope I answered your question. আপনার সেকেন্ড কোয়েশ্চনটা আমি ভুলে গেছি। 7.8 মিলিয়ন এ আমরা যাব কিনা এটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না, কারণ হচ্ছে যে 2015 সালে আমাদের টোটাল এক্সপোর্ট আমাদের কারেন্ট এক্সপোর্টের অর্ধেক ছিল, ঠিক আছে? আই থিঙ্ক ইফ আই এম নট রং দ্যাট ইজ দ্য নাম্বার, যে অর্ধেক ছিল। সো এক্সপোর্ট যেই হারে বাড়ছে তাতে আর আমরা তো রিসোর্স হেভি কান্ট্রি না, আমরা যাই বানাই বাংলাদেশে ম্যাক্সিমামই আমরা বাইরে থেকে নিয়ে আসি, তাই না? তো তার মানে হচ্ছে যে আপনি যদি কাপড় বানান আপনাকে তুলা নিয়ে আসতে হবে, সো আপনাকে ইম্পোর্ট করতে হবে, আবার আপনাকে এক্সপোর্ট করতে হবে। দুই ক্ষেত্রেই কিন্তু টিইউ বাড়তে থাকবে, ইটস অলমোস্ট এক্সপোনেনশিয়াল ইফেক্ট। তো আপনি ইম্পোর্ট করার সময় আপনি একটা কন্টেনার আনবেন, বের করার সময় আবার একটা কন্টেনারে বের করবেন। সো আমি যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে যে আমাদের ডিমান্ড পিক করে যাবে কিন্তু আমাদের ক্যাপাসিটি ওই সেম রেটে পিক করবে না। কারণ আমাদের তো আপনারা সবসময় দেখে আসছেন যে আমরা যে এডিপি দেই, আমরা যে 5 বছর মেয়াদী ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানগুলো করি, হিস্টোরিক্যালি বাংলাদেশ যা করে আসছে, আমরা যে প্রজেক্ট প্ল্যান করি তার 50%ও আমরা ওই বছর কমপ্লিট করতে পারি না। তা আমাদের প্রজেক্ট কমপ্লিশন কোয়ালিটি কিন্তু ইজ নট দি মোস্ট এফিশিয়েন্ট, সময় লেগে যায় অনেক। সময় লেগে গেলে তার মানে কি হবে যে আমাদের ডিমান্ড বাড়ছে কিন্তু আমি পোর্ট রেডি করতে পারিনি, তখন একটা বটলনেক তৈরি হবে। দ্যাট ইজ মাই বিগেস্ট ফিয়ার। সো ওইটা যদি না হয়, আগে পোর্ট ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, দ্যাটস এ ভেরি গুড সাইন। এবার তো সালেউদ্দিন রেসপেক্ট, এবং আমার মনে হয় যে উনি খুবই একটা প্র্যাকটিক্যাল বাজেট করার চেষ্টা করবেন। ইন্টারিম গভর্নমেন্টের জন্য আসলে একটা বড় বাজেট করা এমনি সেন্স মেক করে না। সো আপনারা এবার রিলেটিভলি অনেক বেশি প্র্যাগম্যাটিক একটা বাজেট দেখতে পাবেন। আমরা এটাও চেষ্টা করছি যে বাজেট সাপোর্টের ক্ষেত্রে যতটুকু সম্ভব বৈদেশিক সাহায্য যাতে কমিয়ে নিয়ে আসা যায়। কারণ আপনি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জন্য আপনি বাইরে থেকে লোন নেন, দ্যাট ইজ ফাইন, দ্যাটস ওকে। বাট নিজে চলার জন্য যদি আমি এখন বাইরে থেকে লোন নিয়ে নিজে চলি, দ্যাটস নট আ গুড আইডিয়া, রাইট? মানে আমাদের যতটুকু ট্যাক্স ইনকাম হয়, আমাদের যেটা রেভিনিউ, সেইটার আমাদের এক্সপেন্ডিচারের তো একটা ম্যাচ থাকতে হবে। যদি আমরা কনস্ট্যান্টলি ধার করে স্পেন্ড করতে থাকি তাহলে তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু গো। সো আমরা চেষ্টা করবো যে একটা অলমোস্ট একটা মডেল বাজেট করার জন্য এবার, যাতে ভবিষ্যতে সরকাররা, পলিটিক্যাল গভর্নমেন্টরা যাতে ওই বাজেটটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে নেন। আর আপনার সেকেন্ড যে পয়েন্টটা, আমি একটু ফিরে যাব আমার অরিজিনাল পয়েন্টে, সেটা হচ্ছে যে আমাদের চেষ্টার কোনো অভাব থাকবে না, বাট দি এন্টায়ার কমিউনিটি নিডস টু কাম টুগেদার। এই নেক্সাস ব্রেক করার জন্য আপনাদের সবার সাহায্য লাগবে, তা না হলে এটা আমরা একা চেষ্টা করে মানে উই উইল গো নোওয়্যার। আমরা এটা অনেক জায়গায় ফেস করেছি লাস্ট 6, 7, 8, 9 মাসে। whole of the country, মানে not even whole of the government, the whole of the social community যদি একসাথে না এসে ব্রেক করার চেষ্টা করে তাহলে ব্রেক করা খুব ডিফিকাল্ট। আপনাদের জন্য, আপনারা ম্যাক্সিমাম চিটাগংয়ের মানুষ, সো আপনাদের জন্য চট্টগ্রাম, আই এম শিওর ইটস ভেরি ক্লোজ টু ইউর হার্ট। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা কিন্তু জেনুইনলি মনে করি যে চিটাগং ইজ দি ক্রাউন জুয়েল আমাদের জন্য। হ্যাঁ, চিটাগংকে সেন্টার করে পুরো প্ল্যানটা করা। সো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আমাদেরকে ওই সাপোর্টটা দিবেন, যে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, এখানে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট এনিথিং এলস ইজ ইররেলেভেন্ট, বাকি সব কিছু সেকেন্ডারি। সো ন্যাশনাল ইন্টারেস্টকে ফোকাস করে আপনারা যদি সাপোর্টটা করেন, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প। আমরা ইতিমধ্যে গাড়িগুলো করেছি, আপনারা দেখেছেন, যার ফলে অনেক দেখেন আপনার ট্রাফিক কন্ডিশন কমে গেছে। নেক্সট হলো আমরা ব্যাংকের সাথে করছি, যেটা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এটা এইচএসবিসি এবং ইবিএল এর সাথে, এবং এটা আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তারপর আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা যে সিঙ্গেল উইন্ডো করেছি, সেখানে সমস্ত পোর্টকে আমরা রেখেছি, এবং এখানে কাস্টমসের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে, কাস্টমস এটাতে চলে আসবে। এইটা হয়ে গেলে তখন আমরা কার্গোর টোটাল ভিজিবিলিটি আমাদের থাকবে, একদম শুধু কার্গো না, তার সাথে আপনার ডকুমেন্টেশন সব সহ। সো আপনার এগুলো তখন হবে কি, আপনার ফুল টাইম আপনার ইয়ে করা যাবে, ট্র্যাকিং মনিটরিং করা যাবে। কাজে এটি যে এখন আপনার যেগুলো হচ্ছে, এটা অনেক জায়গায় ম্যানুয়ালি প্লেস করা হয়, তখন ট্র্যাকিং থাকে না, রিয়েল টাইম আপনার রেকর্ড থাকে না। ওই সময় কোথাও মিসিং হলে কিন্তু অ্যাটলিস্ট এটা ভিজিবল থাকবে, সিস্টেমে আইডেন্টিফাই করা যাবে এটা অমুক লোকেশনে আছে। এই জন্য আমরা ফুল টাইম ওই 24/7 ভিজিবিলিটির জন্য সিঙ্গেল উইন্ডো করছি, ম্যারিটাইম পোর্ট সিঙ্গেল উইন্ডো। এটা ইনশাল্লাহ হয়ে গেলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
আমি একটু আপনার পিসিটির ব্যাপারে একটু জাস্ট হাইলাইট করতে চাই। আমাদের আশিক ভাই যেটা বলেছেন তার পাশাপাশি 2-3টা পয়েন্ট। এই ব্যাপারে একটা কমিউনিটির জন্য একটা মাস্টার প্ল্যান করেছি। এইগুলো হয়তো ফেজ বাই ফেজ আপনার বাস্তবায়ন হবে। এখন আমাদের টপ প্রায়োরিটি হলো ক্যাপাসিটি অ্যান্ড এফিসিয়েন্সি বাড়ানো। এরপরে কমিউনাল ফ্যাসিলিটিসগুলো আমরা লুকআপটা করছি, কিছু কিছু হচ্ছে এখনই আপনারা দেখতে পাচ্ছেন, এবং আশা করি এটা আপনারা একটু ধৈর্য ধরেন, এগুলো উন্নতি হবে ইনশাআল্লাহ।